বিখ্যাত টেরাকোটার কাজ দেখতে চান তাহলে আপনাকে কিন্তু একবার হলেও আসতে হবে এই বিষ্ণুপুরে। এই ঘোড়াগুলোকে বেলকড়ি ঘোড়া বলে, মানে বাঁকুড়ায় সব জায়গায় আপনারা এই ঘোড়া কিন্তু দেখতে পাবেন। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ তৈরি করা হয়েছিল। কত নেন আপনারা ঘোড়াতে? 200 টাকা ঘন্টা। 200 টাকা ঘন্টা। বিষ্ণুপুর যাওয়ার আগে চলুন দেখে নিই কোন কোন ট্রেনে করে বিষ্ণুপুর যাওয়া যায়। কলকাতা থেকে বিষ্ণুপুর আসার জন্য সকালের দিকে দুটো ট্রেন রয়েছে। প্রথমটি রূপসী বাংলা এক্সপ্রেস, যেটা সাতটাগাছি থেকে সকাল 6:28 ছেড়ে বিষ্ণুপুর পৌঁছায় সকাল 9:30। এই ট্রেন সপ্তাহে 7 দিন চলে। এছাড়া রয়েছে আরণ্যক এক্সপ্রেস, যেটা সকাল 7:45 শালিমার স্টেশন থেকে ছেড়ে বিষ্ণুপুর পৌঁছায় সকাল 11টায়। রবিবার বাদে সপ্তাহে 6 দিন এই ট্রেন চলাচল করে। গুড মর্নিং ফ্রম বিষ্ণুপুর। এখন আমি রয়েছি বিষ্ণুপুর স্টেশনের সামনেই। এইমাত্র রূপসী বাংলা এক্সপ্রেস করে আমি সাতটাগাছি থেকে বিষ্ণুপুর এসে নামলাম। বিষ্ণুপুর কিন্তু একদিনের ট্যুর হিসাবে আপনারা রাখতে পারেন। এখান থেকে একটা টোটো বুক করব। টোটো বুক করে আজকে বিষ্ণুপুরে যা যা দেখার জায়গা আছে, এই বিষ্ণুপুরটা কিন্তু মন্দির নগরী। এখানে প্রচুর মন্দির রয়েছে, আর এখানকার মন্দিরগুলোতে কিন্তু টেরাকোটার দারুণ দারুণ কাজ রয়েছে। তার সঙ্গে রয়েছে পোড়ামাটির কাজ, এখানকার শিল্প, সব কিছু মিলিয়ে বিষ্ণুপুর কিন্তু একটা ঐতিহ্যবাহী শহর। তো বিষ্ণুপুর স্টেশনের সামনে 4 চাকা গাড়ি প্রচুর দাঁড়িয়ে রয়েছে দেখছি। এগুলো আপনারা বুক করে নিতে পারেন, বুক করে পুরো এই বিষ্ণুপুরটা ঘুরতে পারেন। কিন্তু আমি 4 চাকা গাড়ি বুক করছি না, একটা টোটো বুক করব। সবই আপনাদেরকে বলবো যে টোটো করে ঘুরতে কত নেয় আর 4 চাকা করে বিষ্ণুপুর ঘুরতে কত নেয়। অনেকগুলো জায়গা রয়েছে, অনেকগুলো স্পট রয়েছে, সবগুলোই ঘুরবো। তো চলুন বেরিয়ে পড়ি। তো স্টেশনের বাইরে এখানে সামনে একটা দোকান রয়েছে, এখান থেকে দেখি কিছু খাবার পাওয়া যায় কিনা। সকাল সকাল খিদে পেয়েছে, কিছু খেয়ে বেরিয়ে পড়বো। কাকু কি আছে খাবার? ওই তো মুড়ি ঘুগনি বেগনি আছে। এই যে মুড়ি ঘুগনি, সঙ্গে দিয়েছে একটা চপ। মোটামুটি ঠিক আছে, 20 টাকার মুড়ি ঘুগনি চলবে। আচ্ছা, বিষ্ণুপুরে কটা দেখার জায়গা আছে মোটামুটি? বিষ্ণুপুরে এখানে 12-13টা মন্দির আছে। 12-13টা। কত নেন আপনারা ঘোরাতে? 200 টাকা ঘন্টা আছে। 200 টাকা ঘন্টা। কতক্ষণ সময় লাগতে পারে জায়গাগুলো ঘুরতে? 2 ঘন্টা তো লাগে প্রায়। 2 ঘন্টা, তার বেশিও লাগতে পারে নাকি? ঘন্টায় 200 টাকার বিনিময়ে একটা টোটো নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিষ্ণুপুর ঘুরে দেখতে। টোটো ছাড়াও এখানে অটো এবং 4 চাকাতেও ঘোরা যায়। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত এই শহর মূলত পোড়ামাটির শিল্প এবং টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। মল্ল রাজাদের স্থাপত্যে ঘেরা বিষ্ণুপুর ভ্রমণ পিপাসুদের মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। বিষ্ণুপুরের মন্দিরগুলো তো ঘুরে দেখব, তার আগে দেখে নিই বিষ্ণুপুর এসে থাকার প্রয়োজন হলে কোথায় থাকা যায়। স্টেশনের কাছাকাছি রয়েছে বেশ কিছু লজ এবং হোটেল। বিষ্ণুপুর এসে অনেকে কিন্তু এক রাত থেকেও ঘুরতে চান, তাদের জন্য বলবো স্টেশনের কাছাকাছি দুটো লজ আছে। একটা হচ্ছে সাগর লজ আর একটা প্রীতম লজ। এদিকটা রয়েছে স্টেশন, স্টেশন থেকে কিছুটা হেঁটে আসলেই পেয়ে যাবেন এই সাগর লজ। আপনারা যদি থাকতে চান এই সাগর লজে থাকতে পারেন। এই হচ্ছে মোবাইল নাম্বার, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। স্টেশন গেট, ওখান থেকে 1 মিনিট হেঁটে আসলে এখানে পেয়ে যাবেন প্রীতম লজ। তো বিষ্ণুপুর আসলে আপনারা কিন্তু এই লজে থেকেও আপনারা ঘুরে দেখতে পারেন। এই হচ্ছে প্রীতম লজের রিসেপশন। এই যে নাম্বার, এই নাম্বারে আপনারা কল করে বুক করতে পারেন। আর চেক আউট টাইম সকাল 9টা। আপনারা যদি বিষ্ণুপুর এসে এক রাত্রি থাকতে চান, থেকে ঘুরতে চান, সেটাও কিন্তু আপনারা পারবেন। এসে পৌঁছালাম আমাদের প্রথম গন্তব্য রাসমঞ্চ। আর এই রাসমঞ্চের সামনেই কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। অফলাইন টিকিট 25 টাকা, অনলাইনে 20 টাকা, ভিডিওগ্রাফির জন্য 25 টাকা। আদার কান্ট্রি থেকে আসলে কিন্তু অফলাইন 300, অনলাইনে 250। কাউন্টারও দেখছি ভিড়, আজকে কিন্তু বেশ ভিড়। এই যে টিকিট পেয়ে গেলাম, টিকিট 25 টাকা করে। আর এই 25 টাকার টিকিট কাটলে আপনারা বিষ্ণুপুরে যে জায়গাগুলো আছে, যে জায়গাগুলো টিকিট কাটতে হয়, সবগুলো কিন্তু এই একটা টিকিটে দেখতে পারবেন। বিষ্ণুপুরে যে মন্দিরগুলো রয়েছে তার মধ্যে 3টে মন্দির দর্শন করার জন্য টিকিট কাটতে হয়। রাসমঞ্চ, জোরবাংলো এবং শ্যামরায় মন্দির। এর মধ্যে যে কোনো এক জায়গায় 25 টাকা দিয়ে টিকিট কাটলে বাকিগুলো ওই টিকিটেই দেখে নিতে পারবেন। আমরা প্রথমে গিয়েছিলাম রাসমঞ্চ,
তাই সেখান থেকেই টিকিট কেটে নিয়েছিলাম। তো এসে পৌঁছে গেলাম আজকে আমার বিষ্ণুপুর ভ্রমণের প্রথম গন্তব্য রাসমঞ্চ। যে রাসমঞ্চটা পেছনে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু পিরামিডের আকৃতিতে তৈরি। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চ তৈরি করা হয়েছিল। এই এসে পৌঁছে গেলাম রাসমঞ্চের ওপরে। এই যে রাসমঞ্চের যে ভিত রয়েছে তার উপরে, আর এই রাসমঞ্চ ভেতরে ঢুকেও দেখব ভেতরটা কেমন। আর কাজগুলো দেখুন কত সুন্দরভাবে এগুলো তৈরি করা হয়েছে। এই স্থাপত্যটা কিন্তু বহু পুরনো, তবুও এখনও সুন্দরভাবে টিকে রয়েছে। রাসমঞ্চের ঠিক সামনেটায় এরকম একটা ফাঁকা মাঠ রয়েছে, বেশ সুন্দর গোছানো পরিষ্কার একটা মাঠ। ভেতরটা কত সুন্দরভাবে তৈরি করা দেখুন, দারুণ সুন্দর ডিজাইন সব। এই এসে পৌঁছে গেলাম একদম ভেতরে। ভেতরটা ঠিক অনেকটা এইরকম, আর একটু অন্ধকার টাইপের, এখানে কিন্তু ভালো আলো প্রবেশ করতে পারছে না। তো বিষ্ণুপুর ভ্রমণে আজকে আমরা এই রাসমঞ্চ দিয়েই শুরু করলাম, যদিও ম্যাক্সিমাম পর্যটকই শুরু করে এই রাসমঞ্চ দিয়ে। রাসমঞ্চের এখানে এসে টিকিট কেটে এটা দেখে সেই টিকিটে কিন্তু বাকি জায়গাগুলো ঘুরে দেখা যায়। রাসমঞ্চ দেখে এবার বেরিয়ে পড়লাম। এবার দেখব মদনমোহন মন্দির। যে এসে পৌঁছে গেলাম মদনমোহন মন্দির। এই যে মদনমোহন মন্দির, মদনমোহন মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে এরকম দোকান। আর এই দেখুন কত সুন্দর শিল্প। এইবার চলে আসলাম মদনমোহন মন্দির। এই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। প্রবেশদ্বার, এখান দিয়েই প্রবেশ করলাম ভেতরে। আর ভেতরটা দেখুন কত সুন্দর, দারুণ সুন্দর। এদিকে রয়েছে একটা মন্দির। 1694 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা দুর্জন সিং দেব দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এই মদনমোহন মন্দির। এই মন্দির স্থাপত্যশৈলী এবং পোড়ামাটির শিল্পকর্মের জন্য বিখ্যাত। মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণের মদনমোহন রূপকে উৎসর্গ করা হয়েছে। মদনমোহন মন্দির দেখা হলো। পৌঁছে গেলাম রাজবাড়ি। সামনে এটাই হচ্ছে রাজবাড়ির গেট। এই হচ্ছে রাজবাড়ির পাথর গেট। এটাই হচ্ছে রাজবাড়ির পাথর গেট, আর বেশ বড় গেট কিন্তু। গেটটাই হচ্ছে রাজবাড়ির মূল প্রবেশদ্বার। এই প্রবেশ করলাম, গেটটা দেখুন বিরাট বিরাট বড় গেট। তো রাজবাড়ির গেট দিয়ে ঢুকে এখানে ভেতরে তেমন কিছু আর দেখার নেই। একটা বটগাছ আছে, একটা পাকুড় গাছ আছে দেখলাম, আর একটা রয়েছে ছোট গেট। তো এগুলো দেখলাম। এখানে যেটা মেন দেখার বিষয় সেটা হচ্ছে এই গেটটা। গেটটা কিন্তু রাজবাড়ির গেটটা কিন্তু বিশাল বড়। এইবার দেখব লালজি মন্দির। এই স্মৃতিস্তম্ভটি কোনো প্রবেশ মূল্য নেই। এটা হচ্ছে লালজি মন্দির, আর এটা দেখার জন্য কোনো টিকিট লাগে না। রাজবাড়ির যে গেট রয়েছে তার ঠিক পাশেই অবস্থিত এটা লালজি মন্দির। 1658 খ্রিস্টাব্দে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহ এই লালজি মন্দির নির্মাণ করেন। মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই মন্দিরটি বাংলার স্থাপত্যের একটি অসাধারণ নিদর্শন। মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবী, পশু পাখি এবং গাছপালার অত্যন্ত সুন্দর টেরাকোটার শিল্পকর্ম খচিত রয়েছে। মন্দিরের পাশেই একটি রাসমঞ্চ রয়েছে, যেখানে রাসযাত্রার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো লালজি মন্দির ঘুরে দেখলাম। এই মন্দিরের ভেতরে সবকিছুই রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, ভোগ কক্ষ রয়েছে, বেসিন টেসিন সবই রয়েছে দেখলাম। তো লালজি মন্দিরের ভেতরে গিয়েছিলাম, সেখানে যে সিকিউরিটি আছে সে বলছে ভিডিও করা যাবে না। তো পুরো জায়গাটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করা নিষেধ। তবুও যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। প্রবেশ করলাম মৃন্ময়ী মাতার মন্দিরে। এখানে ফটো তোলা এবং ভিডিও করা কিন্তু একদম নিষিদ্ধ, এটা লেখা রয়েছে। যে কারণে ভেতরে মৃন্ময়ী মাতার ছবি আপনাদের দেখাতে পারলাম না। এই হচ্ছে মন্দির চত্বর, আপনাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম। এটাই মৃন্ময়ী মাতার মন্দির। রাজবাড়িতে আসলে এই জায়গাগুলো কিন্তু আপনারা হেঁটে হেঁটে সব ঘুরতে পারবেন। যে জায়গাগুলো আমি ঘুরছি সেই জায়গাগুলো একদম হেঁটে হেঁটে ঘোরা যায়। এই মৃন্ময়ী মাতা মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে রাধেশ্যাম মন্দির। তো চলুন এখন রাধেশ্যাম মন্দিরটা দেখব। এই হচ্ছে রাধেশ্যাম মন্দির,
আর এই মন্দিরের প্রবেশপথ, প্রত্যেকটা মন্দিরের প্রবেশপথ কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা। এই যে চলে আসলাম রাধেশ্যাম মন্দিরের ভেতরে, যেখানে লেখা রয়েছে রাধেশ্যাম মন্দির। মন্দিরের উল্টো দিকে রয়েছে এই যে একটা মঞ্চ, সুন্দর একটা মঞ্চ রয়েছে, খোলা মঞ্চ। এটা হচ্ছে নাট মঞ্চ। এই হচ্ছে তুলসী মঞ্চ, খুব সুন্দরভাবে বানানো। এই হচ্ছে রাধাশ্যাম মন্দির। এই যে চলে আসলাম এবার জোরবাংলো। আর জোরবাংলোর ঠিক সামনেই এরকম প্রচুর দোকান বসেছে। বাঁকুড়া বা বিষ্ণুপুরের যে হস্তশিল্প, সেই হস্তশিল্পের বিভিন্ন রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। প্রচুর প্রচুর দোকান এখানে পরপর রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর এখানকার জিনিসপত্র, সেগুলো এখানে বিক্রি হচ্ছে। এই হচ্ছে জোরবাংলো মন্দির। এটাও দেখছি সম্পূর্ণ টেরাকোটার কাজ করা রয়েছে এই মন্দিরটাতে। আর এখানে কিন্তু টিকিট লাগে, আমাদের যেহেতু টিকিট কাটা আছে অলরেডি। এই হচ্ছে জোরবাংলো। আর এখানে ঢোকার জন্য টিকিট লাগে, যে টিকিটটা আমরা রাসমঞ্চ থেকে কেটেছিলাম সেই টিকিট দেখিয়ে ঢুকলাম এই জোরবাংলোতে। 1655 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই জোরবাংলো মন্দির বা কেষ্টরায় মন্দির নির্মাণ করেছিলেন। এটি পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন এবং সুন্দর মন্দিরগুলোর মধ্যে একটি। এই মন্দির টেরাকোটা কাজের জন্য বিখ্যাত। মন্দিরের দেয়ালে শ্রীকৃষ্ণের গোষ্ঠলীলা, রামকথা ও মহাভারতের দৃশ্য খচিত রয়েছে। এবারে আসলাম শ্যামরাই পাচ্চুরা মন্দির। এই হচ্ছে সেই মন্দির। তো এবারে এসে পৌঁছালাম শ্যামরাই মন্দিরের সামনে। আর এই মন্দিরেও কিন্তু টিকিট লাগে, এখানেও ওই টিকিটটাই দেখাবো, দিয়ে এখানে প্রবেশ করব। একবার টিকিট কাটলে আপনারা কিন্তু এই 3টে জায়গায় দেখতে পারবেন। বাকি যে মন্দিরগুলো আছে সেগুলো কিন্তু কোনো টিকিট লাগে না, সেগুলো ফ্রিতেই ঘোরা যায়, দেখা যায়। তো এখন শ্যামরাই মন্দিরের সামনে আছে। তো চলুন এই মন্দিরটাও একটু ভেতরে গিয়ে দেখে আসি। 1643 খ্রিস্টাব্দে মল্ল রাজা রঘুনাথ সিংহ দ্বারা নির্মিত এই শ্যামরাই মন্দির বা পাচ্চুরা মন্দির। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর 5টি চূড়া। এই 5টি চূড়া মন্দিরটিকে একটি অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় স্থাপত্যে পরিণত করেছে। এই 5টি চূড়া হিন্দু ধর্মের 5টি তত্ত্বকে প্রতিনিধিত্ব করে বলে মনে করা হয়। ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আসলাম একটা হোটেলে। তো এই হোটেলে একটু দুপুরের খাবারটা খেয়ে নিই। বিষ্ণুপুর ক্যাফে। সময় হয়ে গেল প্রায় দুপুর 2:30। খিদে তো প্রচণ্ড পেয়েছে, সকালে তো ওই ঘুগনি মুড়ি খেয়েছে। তো এখন চলে আসলাম এই হিন্দু হোটেল একটা রয়েছে বিষ্ণুপুর ক্যাফে। এখানে আমরা প্রথমে ভেজ থালি অর্ডার দিলাম। ভেজ থালি এখানে মেনুতে দেখলাম 80 টাকা ভেজ থালি। ভেজ থালি নেওয়ার পরে যদি অন্য কিছু নেই, ডিম কারি বা মাছ, সেটা দেখছি। আগে ভেজ থালি দিয়ে খাওয়াটা শুরু করি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো এই চলে আসলো আমাদের দুপুরের খাবার, ভেজ থালি। থালিতে কি কি রয়েছে দেখি। রয়েছে যে ভাত, ভাতের সঙ্গে এদিকে রয়েছে একটা পাঁপড়, এখানে আলু ঝুরঝুরে, যে আলু পোস্ত, এখানে একটা আলুর দম মতো লাগছে, আর এই ডাল, চাটনি, এদিকে রয়েছে স্যালাড। খাওয়াটা শুরু করি। আলু পোস্ত দিয়ে খাচ্ছি। খাবারের টেস্ট ঠিকঠাক। আলুর দমটা দেখি কেমন, ভালো, দারুণ সুন্দর, একদম অল্প। ব্যাস ব্যাস। নিয়েছি ডিম কারি, পরে নিলাম এটা। এই হচ্ছে দলমাদল কামান। চলে আসলাম এটা দেখতে। কামানটা দেখে সেই মুর্শিদাবাদের কথা মনে পড়ছে। মুর্শিদাবাদেও এরকম কামান রয়েছে, যেটা দেখেছি সেরকমভাবে এটাও কিন্তু ঘেরা আছে। ঐতিহাসিক এই জিনিসপত্র, এগুলোকে এইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে। তো এই হচ্ছে দলমাদল কামান বিষ্ণুপুরের। এর ইতিহাস আমি জানি না, তবে যুদ্ধে ব্যবহার করার জন্য হয়তো এই কামান ছিল এক টাইমে, সেটাই এখন এইখানে এইভাবে রেখে দেওয়া হয়েছে, লোহার জিনিস। এবারে চলে আসলাম বিষ্ণুপুরের সেই বিখ্যাত জায়গা পোড়ামাটির হাট। আর বেশ বড় এরিয়া, চারিদিকে হাট বসেছে। এখানকার যে পোড়ামাটির শিল্প, সেই সমস্ত জিনিসপত্র এখানে পাওয়া যাবে এই হাটে।
এটাই হচ্ছে আমাদের আজকে ঘোরার শেষ জায়গা, পোড়ামাটির হাট, বিষ্ণুপুরের পোড়ামাটির হাট। বেশ বড় একটা জায়গা জুড়ে এই হাট বসে। এই যে সমস্ত জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। এই হাটটা দেখে অনেকটা শান্তিনিকেতনের সোনাঝুরির কথা মনে পড়ে যাচ্ছে। একই রকমভাবে সোনাঝুরির হাটটাও এরকমভাবে বসে, কিন্তু এটা হচ্ছে পোড়ামাটির হাট বিষ্ণুপুর। হলো সব পোড়ামাটির জিনিস। পোড়ামাটির হাটে এসেছি, এখানে পোড়ামাটির বিভিন্ন রকম জিনিস দেখছি। এই যে একটা কিছু এখান থেকে কিনে নিয়ে যেতে ইচ্ছা করছে বাড়িতে রাখার জন্য। মানে বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে এসেছি, একটা কিছু না নিলেই না। তো এটা দেখবো, এই জিনিসটা আমার খুব ভালো লাগছে দেখছি এখানে। মানে বাঁকুড়াহাট এই জিনিসটা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে। এটা একটু আকারে ছোট যদিও, ঘোড়া। এটা কত দিদি? 120 টাকা জোড়া। মানে দুটোই নিতে হবে? ও, এটা জোড়া নিতে হবে। 120 টাকা জোড়া। এগুলো কি পোড়ামাটির? এই কাপগুলো রয়েছে পোড়ামাটির। এগুলোর দাম কত কাপগুলো? 30 টাকা পিস। পোড়ামাটির কাপ, এগুলো কিন্তু ভালো বেশ। দুটো নেব ভাবছি। বাঁকুড়ার ঐতিহ্য বলা যায় এটা, সব জায়গায় দেখছি এই জিনিসটা, পোড়ামাটি দিয়ে তৈরি। আর এই বাঁকুড়ার স্মৃতি হিসাবে এটা আমি নিয়ে যাচ্ছি। দাম বললো এক জোড়া 120 টাকা। দিদিকে বললাম একটু কম নিতে, দেখি কি করে। এই হাটটা সপ্তাহে মাত্র 2 দিন, শনিবার আর রবিবারে বসে। আর বাকি দিনগুলো কিন্তু এই হাটটা বসে না। তো আমরা এসেছি রবিবারে, যে কারণে হাটটা কিন্তু দেখতে পারলাম। আপনারা শনিবার বা রবিবার দেখে আসলে কিন্তু এই বিকেলের দিকটা এই হাটে এসে সময় কাটাতে পারবেন। দারুণ সুন্দর একটা হাট। এই হাটের নাম পোড়ামাটির হাট। পোড়ামাটির হাট দেখা হয়ে গেল, আর হাট থেকে কিনলাম এক জোড়া ঘোড়া। আমাদের সমস্ত জায়গা দেখা কমপ্লিট। এবারে দাদা টোটো করে চলে যাব স্টেশন। এখান থেকে স্টেশন কতটা লাগবে সময়? মানে মিনিট 15 হবে। মিনিট 15? আচ্ছা। মিনিট। তো আমাদের ঘোরা কমপ্লিট হলো, দাদা খুব সুন্দরভাবে ঘোরালো। দাদার মোবাইল নাম্বার একটু বলে দিন। আমার মোবাইল নাম্বার 960 964 1606।